আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন পড়াশোনা করবো সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। ঠিক আছে, বোর পরমাণু মডেল। এই যে বোর পরমাণু মডেল যেটা আমরা পড়াশোনা করতেছি ভাইয়া, এটা অত বেশি রাদারফোর্ডের মতো অত টাইম লাগবে না। আচ্ছা, বোর হচ্ছে কি রাদারফোর্ডের স্টুডেন্ট। যখন রাদারফোর্ড তার পরমাণু মডেল দিছে তখন তার সীমাবদ্ধতাগুলো সামনে আসলো, আর যখন তার সীমাবদ্ধতা সামনে আসলো তার স্টুডেন্ট বিজ্ঞানী বোর উনি বলতেছে যে আমি আমার টিচারের সমান ফিরাই দিব, আমি আমার টিচারের কী করবো, টিচারের ভুল ত্রুটিগুলা সংশোধন করে দিব। ঠিক আছে। আচ্ছা, তখন বিজ্ঞানী বোর তার নিজস্ব মতামত অনুসারে নিজস্ব স্টাইলে অন্য একটা পরীক্ষা করার মাধ্যমে উনি একটা মডেল দিয়েছে। সেই মডেলটাই হচ্ছে কি বিজ্ঞানের যে বোর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল কোনটা? ম্যাক্সওয়েল ত্রুটিটা। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছে কি কোনো চার্জ যখন বৃত্তাকার পথে ঘুরে তখন ওই চার্জটা কী করে শক্তি বিকিরণ করতে থাকে, শক্তি সেটা চারিদিকে ছিটিয়ে দেয়। শক্তি যখন সেটা শক্তি ছিটিয়ে দেয় তখন সেটা কি হয়, সেটা হচ্ছে কি তোমার নিচের কক্ষপথে বা তার যে আবর্তন কক্ষপথটা ছোট হতে থাকে। ছোট হতে 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 একসময় কী হয়ে যাবে, এটা কেন্দ্রে পতিত হয়ে যায়। সো যেহেতু ইলেকট্রন একটা চার্জ, ইলেকট্রন যখন ঘুরতেছে তার ঠিক সেম ইলেকট্রন শক্তি বিকিরণ করতে করতে একসময় ইলেকট্রনটা তোমার নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে। ঠিক আছে। আর যখন ইলেকট্রন যখন একদম নিউক্লিয়াসের মধ্যে চলে আসে তখন হচ্ছে কি তোমার ভিতরে পরমাণুটার অস্তিত্ব লোপ হয়েছে। ঠিক আছে। সো প্রকৃতিতে তো সেটা হয় না। এই যে ওনার রাদারফোর্ডের যে ত্রুটি যেটা ছিল ম্যাক্সওয়েল ত্রুটি, সেটা সংশোধনই ওনার ফার্স্ট লক্ষ্য ছিল। বিজ্ঞানী বোর বলছে কি যে পরমাণুতে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তাহলে ভাইয়া আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি কি ছিল? রাদারফোর্ড ইলেকট্রনের কক্ষপথের আকার বলে নাই। উনি কি বলছে? আকারটা কীরকম? বৃত্তাকার। ঠিক আছে। আচ্ছা, এবং এই সব কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরে, কক্ষপথে ইলেকট্রন আবর্তনের সময় কি হয়? কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। বোঝা গেছে? তাহলে ওই যে ম্যাক্সওয়েল যে ত্রুটিটা বলছে ইলেকট্রন ঘুরলে তো চারিদিকে শক্তি বিকিরণ করার কথা, বিজ্ঞানী বোর বলতেছে কি ঘুরবে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে অন্য নিয়মে, যে নর্মালি কোনো চার্জ ঘুরলে সেটা শক্তি তো বিকিরণ করার কথা, বাট এটা কি করবে না, শক্তি তোমার বিকিরণ করবে না। বোঝা গেছে? এটা হচ্ছে তোমার যে বিজ্ঞানী বোরের স্বীকার্য। এবং এই যে কক্ষপথ যেগুলো আছে বৃত্তাকার কক্ষপথ, এই যে বৃত্তাকার কক্ষপথগুলোকে উনি নাম দিয়েছে কি বৃত্তাকার কক্ষপথকে উনি বৃত্তাকার কক্ষপথে প্রধান শক্তিস্তর বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নামকরণ করেন। ঠিক আছে। এগুলোকে বলা হয় কি অরবিট বলা যায়, তারপর তোমার বলা যায় হচ্ছে শেল বলা যায়। ঠিক আছে। আচ্ছা, তো দেখো তাহলে ইলেকট্রনসমূহ বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, আর ঘোরার টাইমে কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। যেহেতু শোষণ করে না বা বিকিরণ করে না, তাই এরা কী করে, নিজের জায়গায় থাকে। যদি শোষণ করতো তাহলে এটা কক্ষপথের আকার বেড়ে যেত, যদি বিকিরণ করতো কক্ষপথের আকার ছোট হয়ে কেন্দ্রে পতিত হতো, যেটা প্রকৃতিতে হয় না। তো দেখো এই যে কক্ষপথ যেগুলো আছে, ধরো এটা হচ্ছে তোমার সেই নিউক্লিয়াসটা, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে তোমার নিউক্লিয়াসের চারপাশে কেন্দ্র করে এই যে কক্ষপথগুলো ঘুরতেছে। ঠিক আছে।
ধরো এটা হচ্ছে কি যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এরপর এটা দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে। তাহলে আমি একটা মুছে দিই, মানে খুব সুন্দর করে আঁকার ট্রাই করে একটা ঠিক আছে, ভিতরেরগুলো মুছে দিই, খুব সুন্দর করে আঁকার ট্রাই করি, ঠিক আছে। তাহলে দেখো এটা ধরো হচ্ছে তোমার সেই নিউক্লিয়াসটা, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসটা, ঠিক আছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এটা প্রথম কক্ষপথ। এটা কি প্রথম শক্তি স্তর, শক্তি স্তর। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে। সো এই যে প্রথম শক্তি স্তরকে তোমার প্রথম শক্তি স্তরও ডাকা হয় বা এটাকে কে শক্তি স্তরও ডাকা হয়। তাহলে দ্বিতীয় শক্তি স্তরকে দ্বিতীয় শক্তি স্তরে ডাকা হয়, তাহলে এল শক্তি স্তরও ডাকা হয়। তাহলে তোমার পরীক্ষা আসবে এন শক্তি স্তর, এন শক্তি স্তর, শক্তি স্তর কততম কক্ষপথ, কততম কক্ষপথ, এটা তোমার এমসিকিউতে আসবে, ঠিক আছে। সরি 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 কততম দুবার লিখে ফেলছি, কততম কক্ষপথ, ঠিক আছে। এটা তোমার এই যে এমসিকিউতে, তোমার এমসিকিউতে আসবে। সেটা করবা কীভাবে ভাইয়া, সোজা হিসাব, যে কে মানে হচ্ছে প্রথম, এল মানে হচ্ছে 2, ক্যাল এম মানে হচ্ছে 3, এন মানে হচ্ছে 4, ঠিক আছে, ও মানে হচ্ছে 5, এরকম চলতে থাকবে, ডট ডট এদিকে চলতে থাকবে। সো আমাদের মেন চিন্তা হচ্ছে কাকে নিয়ে, এনকে নিয়ে। সো এন মানে হচ্ছে কততম কক্ষপথ ভাইয়া, চতুর্থতম কক্ষপথ, ঠিক আছে, বুঝছি। তাহলে বোরের প্রথম স্বীকার্য অনুসারে কি কি কক্ষপথটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ পাওয়া যায়, বৃত্তাকার কক্ষপথের ধারণা পাওয়া যায়, সাথে সাথে এই যে শক্তি শোষণ বা বিকিরণ করে না জিনিসটা ধারণা তুমি পাইতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর কক্ষপথটা, দ্বিতীয় নম্বর যেটা স্বীকার্য ছিল সেটা হচ্ছে কি যে ধরো একটা, আমি তোমাকে সোজা বাংলায় বলি, একটা বস্তু ধরো চলতেছে, চলে 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 একটা বস্তু, গাড়ি ধরো, এটা একটা গাড়ি, গাড়ি চলে গিয়ে একটা সাইকেলকে, সে ধরো একটা সাইকেল, এটা একটা, আমি সুন্দর একটা সাইকেল আঁকার ট্রাই করি, ঠিক আছে। যাই হোক, আসো, এর একটা সাইকেল ধরো, সাইকেল আর বস্তু একেবারকে সংঘর্ষ হয়েছে। এই যে সংঘর্ষ হওয়ার ক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে নর্মাল ভর এবং ব্যাগের জিনিসপাতিগুলো তো হিসাব টিসাব হয় না, হিসাব হয় কীরকম, ভরবেগ, ঠিক আছে, ভরবেগ। যার ভরবেগ বেশি সে হচ্ছে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে অন্য একটা বস্তুর উপর। যদি ধরো এই ট্রাকের ভর এবং ব্যাগের গুণফল যদি বেশি হয়, তখন দেখবা এই সাইকেলটাকে সেটা দুমড়া মুচড়ে ফেলতে পারবে, বুঝছো, একদম ঘোরাঘোরা করে ফেলতে পারবে। যদি কখনো সাইকেলের ভরবেগ বেশি হয় ট্রাকের তুলনায়, তাহলে ট্রাককে সেটা বেশি ক্ষতি করতে পারবে ট্রাকের, বুঝে গেছে। যাই হোক, এতে কিছু বুঝি না আমরা যেটা বলতেছিলাম যে জাস্ট এটা মনে রাখো, একটা বস্তু যখন চলে তখন তার ভরবেগ থাকে, ঠিক আছে। আচ্ছা, যদি সরল রেখক পথে চলে, সরল রৈখিক রৈখিক পথে চলে, সরল রৈখিক পথে চলে, তার ভরবেগ যেটা পারবো, তার ভরবেগটা হবে কি, ভরবেগটা হচ্ছে কি সরলরৈখিক ভরবেগ, সরলরৈখিক ভরবেগ, বোঝা গেছে। সরলরেখা বরাবর একটা বস্তু সোজাসুজি চলতেছে, সে বস্তুটার ভর এবং ব্যাগের গুণফল যেটা আছে সেটাই হচ্ছে কি ওই বস্তুর ভরবেগ, ঠিক আছে, সরলরৈখিক ভরবেগ। এখন ধরো একটা বস্তু হচ্ছে, একটা বস্তুকে তুমি এরকম সুতা দিয়ে ঝুলিয়ে ঘোরাইতেছো, তখন তার মাঝখানেও কি থাকবে, একটা ভরবেগ থাকবে, যেটা ঘুরতেছে। তাহলে এটার ঘোরার মধ্যে যে ভরবেগটা হইতেছে সেটা কি হবে ভাইয়া, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ঠিক আছে। তাহলে সরলরৈখিক পথে চলমান কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় কি সরলরৈখিক ভরবেগ, আর বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় কি ভাইয়া, কৌণিক ভরবেগ, বুঝছো। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সরলরৈখিক ভরবেগ আমি বললাম না, ভর এবং বেগের গুণফল, তাহলে কীরকম, তাহলে সরলরৈখিক ভরবেগ সমান এম এবং সরলরৈখিক বেগ বি, মানে হচ্ছে কি ভি মানে সরলরৈখিক বেগ, সরলরৈখিক বেগ, মানে 1 সেকেন্ডে
1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, কত মিটার যায়। বুঝা গেছে? 1 সেকেন্ডে কত মিটার করে বস্তুটা যাচ্ছে সেটাই হচ্ছে কি ভাইয়া সরলরৈখিক বেগ। বুঝা গেছে? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখবা যেহেতু কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা ভর ইন্টু কৌণিক বেগ গুণ করি। এটা কি তাহলে? এটা ভাইয়া কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগ। আচ্ছা, এটা মানে হচ্ছে কি 1 সেকেন্ডে কত কোণ করে চেঞ্জ হচ্ছে, কত কোণ চেঞ্জ হচ্ছে, কত কোণ চেঞ্জ হচ্ছে। কোন একটা বস্তু ধরো, যদি কোন একটা বস্তু ঘুরে, তাহলে এটা সম্পূর্ণ একবার ঘোরা মানে কি 360 ডিগ্রি ঘোরা। তাহলে আমরা দেখতেছি হচ্ছে কি পুরা বস্তুটা হচ্ছে কি মানে পুরা 360 ডিগ্রি ঘুরছে ধরো হচ্ছে 36 সেকেন্ডে। তাহলে সেটা 1 সেকেন্ডে কতটুকু গেছে হিসাব করতে পারবা না, 10 ডিগ্রি করে চেঞ্জ হয়। তাহলে যদি হয়েছে কি আমরা যেটা দেখতেছিলাম যে ধরো সেটা হচ্ছে 36 সেকেন্ডে সেটা গেছে কত ডিগ্রি, 360 ডিগ্রি অতিক্রম করছে, মানে একবার হচ্ছে তোমার কি করছে পুরা ঘুরে আসছে। তাহলে 1 সেকেন্ডে তুমি যদি বের করতে চাও 1 সেকেন্ডে কতটুকু গেছে, তাহলে তুমি পাবো হচ্ছে কি যে কত 10 ডিগ্রি করে চেঞ্জ হয়েছে, 10 রেডিয়ান, 10 ডিগ্রি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10 ডিগ্রি। এটাই হচ্ছে কৌণিক বেগ। বুঝছো? সো কৌণিক বেগ মানে কি তাহলে ওমেগা। তো আমরা এই যে বিজ্ঞানী বোর সাহেব যেটা বলতেছে কি যে কৌণিক বেগ যখন ইলেকট্রন বৃত্তাকার পথে ইলেকট্রন যখন একটা বৃত্তাকার পথে কি হয়, বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তার কৌণিক ভরবেগ ইচ পাই টুয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝছো? মানে ইলেকট্রন যদি ঘুরে তাহলে তার কৌণিক ভরবেগ কীরকম, কৌণিক ভর ইন্টু কৌণিক বেগের গুণফল। এটা সমান কি হবে m=n/2 যেহেতু পূর্ণ সংখ্যাকে n দ্বারা আমরা এখানে কেমিস্ট্রিতে n দ্বারা বুঝাই, যদিও ম্যাথে হচ্ছে z দ্বারা পূর্ণ সংখ্যা বুঝাই, বাট আমরা n দ্বারা হচ্ছে কেমিস্ট্রিতে পূর্ণ সংখ্যা বুঝাই। ঠিক আছে? আচ্ছা, এই পূর্ণ সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি কক্ষপথ নাম্বার। পূর্ণ সংখ্যাটা বেসিক্যালি কি ভাইয়া কক্ষপথ নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এই যে পাইয়ের মান তো জানো 3.1416, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻34 জোল সেকেন্ড। ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এখন আমাদের সুবিধার জন্য তোমাকে আমি একটু বিস্তারিত না বলি, তোমরা এইচএসসিতে যা পড়বা। কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে রৈখিক বেগের সাথে আর গুণ করা। রৈখিক বেগের সাথে ওই যে ব্যাসার্ধ যেটা আছে, যে মানে বৃত্তাকার এরকম পথে ঘুরতেছে, ঠিক আছে, এটা কেন্দ্র, এই বিন্দুটাকে কেন্দ্র করে জিনিসটা ধরো ঘুরতেছে, তাহলে এইখান থেকে এই যদি দূরত্ব এটা যদি আর হয়, তাহলে সে আর মানে কি ব্যাসার্ধ, সে আরের সাথে তুমি যদি রৈখিক বেগ গুণ করো তাহলে তুমি কি পাবা, ওমেগা পাবা। তাহলে আমি ভাইয়া ওমেগার জায়গায় কি লিখতে পারি, ওমেগার জায়গায় তুমি লিখতে পারি হচ্ছে কি যে এম ভি আর, এটা কিসের জায়গায়, ওমেগার জায়গায় লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এম ভি আর ইকুয়াল টু কি NH/2π। এটাই আমরা বেসিক্যালি আমাদের বইয়ের সূত্র আকারে জানি। ঠিক আছে? আচ্ছা, এখানে এম মানে কি, এম মানে হচ্ছে কি ভাইয়া, এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর। ঠিক আছে? ভি মানে হচ্ছে কি ইলেকট্রনের ব্যাগ, ইলেকট্রনটা যে ঘুরতেছে সেটার ব্যাগ কত স্পিডে ঘুরতেছে। আর মানে কি ব্যাসার্ধ, ইলেকট্রন যেটা ঘুরতেছে সেটার মানে কক্ষপথ, ওই কক্ষপথের ব্যাসার্ধ কত। আর এন মানে কক্ষপথ নাম্বার। এখন তোমরা যারা এক্সাম দিবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে যারা এনডিসি ভর্তি পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে দেখবা এখান থেকে প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসতে পারে ভাইয়া, এখানে তোমাকে ইলেকট্রনের ভর তো তুমি জানো, মুখস্থ জানো, বলে দিবে হচ্ছে কি ইলেকট্রন একটা কক্ষপথে, ধরো 5 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন
ঘুরতেছে তার বেগ বের করো, তার বেগ দেওয়া আছে অথবা তার বলবে হচ্ছে তার ব্যাসার্ধ বের করো। ঠিক আছে, সো হচ্ছে তোমরা এখান থেকে ম্যাথটা এরকম সূত্র দিয়ে করবো, মানে তোমাকে এম তো তুমি জানো, ভি এর মান দেওয়া থাকবে, আর এর মান বের করতে বলবে, এন এর মান দেওয়া থাকবে, এস এর মান তুমি জানো, পায়ের মানও তুমি জানো। ঠিক আছে, তো এই সূত্রটা ইউজ করে এবং উদ্ভাসে যারা ওপেন বুক এক্সাম একটা হয় সেখানেও চাইলে প্রশ্নটা আসতে পারে। আমাদের টাইমে আসছিল, আমি পরীক্ষা দিয়েছিলাম তো আসছিল। আমি 1000 কততম হয়েছিল না 900 কত 953তম হয়েছিলাম প্রবাবলি। যাই হোক, তাহলে আমরা দুইটা জিনিস পড়ে ফেলছি। এগুলা হচ্ছে তোমার বেসিক। তুমি যখন এইচএসসিতে যাবা তখন দেখবা পোলাপান এগুলাই জানে না, এগুলা থেকে তোমার মানে পড়া হইতেছে, তুমি বুঝবা না। ঠিক আছে, আচ্ছা আরেকবার রিপিট করি আমি, তাহলে তোমাদের জন্য মানে বুঝতে ইজি হবে। সেটা হচ্ছে যখন একটা বস্তু সরলরৈখিক পথ বরাবর যায় তখন তার মধ্যে কি থাকে, ভরবেগ থাকে। সে ভরবেগটাকে আমরা রৈখিক ভরবেগ বলি। রৈখিক ভরবেগ মানে হচ্ছে রৈখিক ভর ইন্টু রৈখিক বেগের গুণফল। রৈখিক বেগকে আমরা ভি নামে চিনি। ঠিক আছে, আচ্ছা রৈখিক বেগ মানে প্রতি সেকেন্ডে সেটা কত মিটার করে করে দূরত্ব অতিক্রম করে, বোঝা গেছে? আচ্ছা, এবার কৌণিক ধর একটা বস্তুকে তুমি ঘোরাইতেছো, রশি বেঁধে ঘোরাইতেছো, তাহলে ঘোরার সময় সেটারও কি থাকবে, কৌণিক ভরবেগ থাকবে। ঠিক আছে, কৌণিক ভরবেগ মানে হচ্ছে কি কৌণিক ভর ইন্টু কৌণিক বেগের গুণফল। কৌণিক ভর আর নর্মাল ভর তো সেম এম, আর কৌণিক বেগ হচ্ছে কি ওমেগা। ঠিক আছে, আচ্ছা কৌণিক বেগ ওমেগা। ওমেগা মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে বস্তুটা কত মিটার কত গুণ অতিক্রম করতেছে। আমরা জানি হচ্ছে ধরো একটা মানে তুমি বস্তু আছে, সেটা হচ্ছে ধরো মানে 1 সেকেন্ডে হচ্ছে 300, মানে 1 সেকেন্ডে ধরো পুরা একবার প্রদক্ষিণ করে ফেলে 300 ডিগ্রি, তাহলে এটা 1 সেকেন্ডে কত কত কোণ অতিক্রম করছে 300 ডিগ্রি, তাহলে সেটাই তার কৌণিক বেগ। 1 সেকেন্ডে সেটা ধরো 5 ডিগ্রি অতিক্রম করছে, তাহলে সেটা 5 ডিগ্রি। ঠিক আছে, তার কৌণিক বেগ, বোঝা গেছে? আচ্ছা, এবার বিজ্ঞানী বোর বলতেছে যখন ইলেকট্রন যখন সেটা যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতেছে তখন তার মাঝখানে কি থাকবে, একটা কৌণিক ভরবেগ থাকবে। কৌণিক ভরবেগে সেই ভরবেগের মানটা হবে h/2π এর পূর্ণসংখ্যার গুণিতকের সমান। বোঝা গেছে? h/2π এর পূর্ণসংখ্যার গুণিতকের সমান। আচ্ছা, আমি লিখলাম কৌণিক ভরবেগ, লিখলাম m = ওমেগা, m ওমেগা কৌণিক ভরবেগ = h/2π, এবং যেহেতু পূর্ণসংখ্যার গুণিতক বলছে তাই এনটা আমরা কি করে দিয়ে সামনে গুণ করে দিলাম, বুঝছো? আচ্ছা, এখানে এনটা বোঝায় বেসিক্যালি কক্ষপথ নাম্বার, কত নম্বর কক্ষপথের ইলেকট্রন নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, কত নম্বর কক্ষপথের ইলেকট্রনে আমরা কৌণিক ভরবেগ বের করতেছি সেটা। তাহলে এই যে কৌণিক ভরবেগ বললাম, কৌণিক বেগকে তুমি ওমেগা = রৈখিক বেগের সাথে ওই যে বস্তুটাকে কেন্দ্র করে ঘুরছে সেটার ওই ইলেকট্রনটার ব্যাসার্ধ গুণ করে দিলে তুমি কি পাবা, কৌণিক বেগ পাবা। ঠিক আছে, তখন আমি ওমেগা পাইলাম, ওমেগা লিখে দিলাম, এবং এটা ইউজ করে তোমার বিভিন্ন ম্যাথ আসতে পারে। আসো, এবার আমরা পড়বো হচ্ছে কি যে তৃতীয় নম্বর কক্ষপথ, মানে তৃতীয় নম্বর সূত্র, সেটা হচ্ছে বর্ণালীর শর্ত, বর্ণালী রিলেটেড। ঠিক আছে, বর্ণালী রিলেটেড। আচ্ছা, বর্ণালী রিলেটেড যেটা পড়বো সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে কি যে আমরা হচ্ছে একটা কি আঁকি, এটা ধরো একটা নিউক্লিয়াসকে চারপাশে কেন্দ্র করে ইলেকট্রন এখানে ঘুরতেছে, একটা ইলেকট্রন এখানে ঘুরতেছে, আর একটা ইলেকট্রন এখানে ঘুরতেছে। আচ্ছা হোক, আমি একটু আঁকতে হয়তো ভুল করছি। আসো, তুমি জানো হচ্ছে কি যে তুমি যদি বুর্জ খলিফার দিকে থাকো, বুর্জ খলিফা দেখবা হচ্ছে কি উঁচু উঁচু টাওয়ারগুলোতে যত মানে উপরের ফ্ল্যাট হয় সেটার ভাড়া বেশি থাকে। কারণ কি সেটা ভাড়া বেশি থাকার কারণ কি, সেটা থেকে দুবাইয়ের বা হচ্ছে তুমি রেসপেক্টিভ যে প্লেসে থাকো সেই প্লেসের একটা গ্রেট সুন্দর একটা ভিউ পাওয়া যায়, দূষণ কম থাকে, সাউন্ড পলিউশন কম থাকে। ঠিক আছে, তো যার কারণে ভাড়াটা বেশি হয়। ঠিক সেম উপরের কক্ষপথ, যেটা হচ্ছে উপরের কক্ষপথ, এটা হচ্ছে একটু নিচের, এটা হচ্ছে একদম নিচের, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে থাকতে একটু কি হয়, ভাড়া বেশি লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে যে ইলেকট্রনগুলো ঘুরে তাদের মাঝখানে কিছু শক্তি জমা থাকে, এখানে যে ইলেকট্রনগুলো থাকে তাদের মাঝখানে কিছু শক্তি জমা থাকে, এখানে ইলেকট্রনগুলোর মাঝখানে কিছু শক্তি জমা থাকে, বোঝা গেছে? এখন এখানকার যে বান্দাটা আছে তার শক্তি এর তুলনায় কম, আবার এর শক্তি এর তুলনায় কম, অর্থাৎ যত উপরে যাবা তত শক্তি কী হবে, শক্তির পরিমাণটা বেশি হবে। এখন এই বান্দা যে আছে, এই বান্দাটাকে তুমি কি দিলা, শক্তি দিলা, শক্তি দিলা, তখন সে শক্তি শোষণ করার মাধ্যমে সে উপরে শক্তি স্তর জাম্প করবে, উপরে শক্তি স্তরে লাভ দিবে, বুঝছো? মানে
এই যে নিচের একদম প্রথম কক্ষপথের ইলেকট্রন যে আছে, এই তো এর যে শক্তি এর তুলনায় কম, মানে দ্বিতীয় নম্বর কক্ষপথের ইলেকট্রন যে আছে তার শক্তি বেশি প্রথম নম্বর কক্ষপথের ইলেকট্রনের থেকে। তুমি যদি কোনো কারণে প্রথম নম্বর শক্তি স্তরের ইলেকট্রনকে তুমি যদি কি দিলা, শক্তি দিলা, তুমি যখন শক্তি দিবা সেই শক্তিটা শোষণ করার মাধ্যমে সে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে সে লাভ দিবে, ঠিক আছে? দ্বিতীয় কক্ষপথ, আচ্ছা দ্বিতীয় কক্ষপথে সে লাভ দিল, তুমি তারা আরও শক্তি দিলা, সে দেখবে দ্বিতীয় নম্বর কক্ষপথ থেকে সে তৃতীয় নম্বর কক্ষপথে লাভ দিবে। এভাবে তুমি উপরের কক্ষপথে ইলেকট্রনটাকে উঠাইতে পারবা, বুঝছি? আচ্ছা, তখন সে কক্ষপথটা ইলেকট্রনটা এখানে চলে আসবে, বুঝছো? এতটুকু বুঝছো কি না আমাকে একটু কনফার্ম করো, ঠিক আছে? তো কমেন্ট বক্সে তোমরা কনফার্ম করো। এবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে ধরো মানে প্রথম নম্বর কক্ষপথে ধরি হচ্ছে কি প্রথম কক্ষপথে যখন ইলেকট্রন ছিল তার শক্তি ছিল কতটুকু? শক্তি ছিল E1। দ্বিতীয় নম্বর কক্ষপথে সে যখন গেছে ইলেকট্রন ছিল তখন তার শক্তি কতটুকু? E2। তাহলে সে শক্তি শোষণ করছে কতটুকু? শক্তি শোষণ করছে কতটুকু? E2 - E1। আবার বলি, ধরো তোমার কাছে হচ্ছে কি যে তুমি হচ্ছে আগে তোমার কাছে 500 টাকা ছিল, এখন তোমার কাছে হচ্ছে কি যে 1000 টাকা আছে, তাহলে তোমার টাকা বাড়ছে কতটুকু? 1000 - 500 শেষ মাইনাস আদি, সেটাই তো শক্তি। তাহলে আমি বের করলাম হচ্ছে কি আগে ওর কাছে শক্তি ছিল E1, এখন সে শক্তি শোষণ করার মাধ্যমে E2 হয়েছে, তাহলে সে শক্তি শোষণ করছে কতটুকু? E2 - E1। এটা তো বোঝার কথা, খুবই কমন সেন্সের বিষয়, বোঝা গেছে? আচ্ছা, ঠিক সেম ধরো একটা ইলেকট্রন হচ্ছে উপরের কক্ষপথে আছে, সেই ইলেকট্রনটা কি করতেছে? শক্তি বিকিরণ করার মাধ্যমে সে নিচের কক্ষপথে গেল, ঠিক আছে? তাহলে তার কাছে আগে শক্তি ছিল হচ্ছে E1, এখন হয়ে গেছে E2, তাহলে তার শক্তির ডিফারেন্স কতটুকু? E1 - E2, বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে আমি এখানে একটা জিনিস লিখবো হচ্ছে কি শোষিত বা বিকিরিত শক্তি সমান সমান কি? শক্তি সমান সমান E2 আর E1 এর মধ্যে পার্থক্যটা, ডিফারেন্স বুঝাইলাম। ডিফারেন্স মানে পার্থক্য, প্লাস হোক মাইনাস হোক আমরা মানে চিন্তা করবো না, প্লাস মাইনাস চিন্তা করবো না, ডিফারেন্স মানে জাস্ট পার্থক্যর মানটা কত, ঠিক আছে? আচ্ছা, সেটার মান শক্তি শোষিত শক্তি, যে শক্তিটা শোষণ করছে, শক্তিটা পাইছো কই থেকে? এই যে তোমার উপরের যে শক্তি, মানে এখান থেকে যে লাইটটা আসছে সেটার মাধ্যমে না, এখান থেকে যে সোর্সটার মাধ্যমে আসছে সেটার মাধ্যমে। আসলে এই যে শক্তিটা আমরা দিচ্ছি সেটা কিভাবে দেওয়া যায়? সেটা হচ্ছে আসলে তাপ শক্তি আকারে দেওয়া যায়, কম্পন শক্তি আকারে দেওয়া যায়, লাইট শক্তি আকারে দেওয়া যায়। সবচেয়ে বেশি হচ্ছে লাইট শক্তি আকারে আমরা দিয়ে থাকি, ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে কি তুমি মানে কিছুদিন পর ফিজিক্সে পড়বা যে আলো হচ্ছে একটা তরঙ্গ, ঠিক আছে? আলো হচ্ছে কি ভাইয়া? একটা তরঙ্গ। তাহলে এই যে তরঙ্গ যেটা আছে, প্রতিটা তরঙ্গের মধ্যে একটা কি থাকে? একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তরঙ্গ দৈর্ঘ্য। এবার একটা কি থাকে? ফ্রিকোয়েন্সি থাকে, কম্পাঙ্ক থাকে। এটা আমি কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কি আমি বলতেছি না, এগুলো তোমরা ফিজিক্সে পড়বা। তুমি মনে রাখো প্রতিটা তরঙ্গের একটা কি থাকে? তরঙ্গ দৈর্ঘ্য থাকে, একটা কম্পাঙ্ক থাকে, ঠিক আছে? এখন এই যে তরঙ্গটার মধ্যে কি থাকে? তরঙ্গের মধ্যে শক্তি জমা থাকে। শক্তি জমা শক্তি যেটা আছে সেটার মানটা তুমি যদি বের করতে চাও, সেটার মান হচ্ছে কি Hc/λ, বা হচ্ছে তুমি বলতে পারবা কি hf, বুঝছো? তাহলে এই যে তরঙ্গ যেটা আছে যে তরঙ্গটা আমার আসছে, সেই তরঙ্গটার মধ্যে জমাকৃত শক্তির মান কত? Hc/λ বা hf, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তরঙ্গটা যখন ইলেকট্রনটার উপর পড়ছে, সেই ইলেকট্রনটা কি করছে? এই যে তরঙ্গটা যখন ইলেকট্রনের উপর পড়ছে, তখন ইলেকট্রনটা সেই তরঙ্গের শক্তিটা শোষণ করার মাধ্যমে সে নিচে শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরে গেছে। তাহলে আমি বলতে পারবো শোষিত শক্তি বা বিকিরিত শক্তি হচ্ছে বেসিক্যালি এই ইলেকট্রনটা বা হচ্ছে এই তরঙ্গটার শক্তিটা। সো তুমি এখান থেকে লিখতে পারবা Hc/λ বা হচ্ছে hf। এটাই হচ্ছে তোমার মানে লাস্ট বিবৃতি, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার বিবৃতি লাস্ট। তাহলে আমি আরেকবার রিক্যাপ করি, এটা
এটাও তোমার বোঝা দরকার। প্রথমত হচ্ছে কি যে যখন প্রতিটা কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরে, প্রতিটা কক্ষপথে ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি থাকে। প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলোর একটা শক্তি থাকে, শক্তির মান থাকে। দ্বিতীয় নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলোর একটা শক্তি থাকে। তৃতীয় নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি থাকে। প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি দ্বিতীয় নম্বর কক্ষপথের তুলনায় কম, ঠিক আছে? মানে দ্বিতীয় নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি বেশি, তৃতীয় নম্বর শক্তি আরও বেশি, ঠিক আছে? আচ্ছা, যখন একটা ইলেকট্রন কী করে, যখন একটা ইলেকট্রন শক্তি শোষণ করে, সেই শক্তিটা শোষণ করার মাধ্যমে সে উপর শক্তি স্তরে যায়। সেটাকে আরও শক্তি দিলে সেটা আরও উপর শক্তি স্তরে যাবে। এখন কতটুকু শক্তি সে শোষণ করছে সেটা বের করার ওয়ে হইতেছে কি, তার কাছে এখন কতটুকু শক্তি আছে, আগে কতটুকু শক্তি ছিল, তাদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে সে শোষণ করছে। যেটা আমি এখানে লিখলাম, আগে ছিল E1, এখন আছে E2। তাহলে শোষণ শক্তি হচ্ছে কি E2 - E1 বা E1 E2-র মধ্যে পার্থক্য, আমি এখানে লিখলাম সেটা। এবার সে শক্তি, যে ইলেকট্রনটা যে শক্তিটা পাইলো, সেটা পাইলো কীভাবে? এখানে আমি যে তরঙ্গটা দিছি বা যে শক্তিটার সোর্স দিছি সেটার মাধ্যমে। তাহলে এটা একটা তরঙ্গ, ঠিক আছে? এটা হচ্ছে তরঙ্গটা থাকতে পারে। তরঙ্গের দুইটা কি থাকে, জিনিস থাকে, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে যদি কখনো তোমাকে একটা তরঙ্গের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তুমি এটা শক্তি বের করবা HF দিয়ে। যদি কখনো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন তুমি এটা শক্তি বের করবা hc/λ ফর্মুলা দিয়ে। তাহলে এই তরঙ্গের শক্তিটাই বেসিক্যালি তোমার ইলেকট্রনটা গ্রহণ করছে না। তাহলে ইলেকট্রনটার শোষিত শক্তি সমান সমান তরঙ্গের শক্তি, সেটা আমি লিখে ফেললাম তরঙ্গের শক্তি এখান থেকে, বুঝছি? আচ্ছা, H মানে তো আমরা জানি, H মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক জানি। C মানে কি, এটা আমাদের জানা উচিত। C মানে হচ্ছে কি বেসিক্যালি আলোর বেগ, ঠিক আছে? আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। বুঝছো? তোমাকে ফ্রিকোয়েন্সি কখনো পরীক্ষার হলে দেওয়া থাকবে, আর হচ্ছে তোমাকে দুইটা শক্তি ডিফারেন্স দেওয়া থাকবে, তুমি এখান থেকে মানে একটা দিলে একটা বের করতে বলতে পারবে, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে তোমার বোর্ডের বিবৃতি। এবার বোর্ডের ভুলগুলো আমরা দেখব। বোর্ডের ভুলগুলো আসলে অত বেশি প্রবলেম না। বোর্ডের ভুলগুলোতে জাস্ট একটা ওই সেম মানে হুকুম ফর্মুলা দিয়ে আমরা পড়বো, ঠিক আছে? হুকুম ফর্মুলা দিয়ে আমরা পড়বো। আচ্ছা, হ দিয়ে হচ্ছে কি, এটা শুধু এটা অনলি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বুঝছো? এটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। অন্য কোনো পরমাণুর তুমি যদি দাও, এটার বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে? কারণটা কি? তুমি বলবা হাইড্রোজেন পরমাণু এক ইলেকট্রন বিশিষ্ট, বুঝছো? যারা এক ইলেকট্রন বিশিষ্ট সে তাদের ক্ষেত্রে পারবে। এখন এখান থেকে তোমার একটা মেডিকেলে ভর্তি পরীক্ষা MCQ আসবে, ভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে যে কোনটির বর্ণালী বোর পরমাণু মডেলের সাহায্যে বর্ণনা করা যায়, ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো। তাহলে বর্ণালী ব্যাখ্যা করতে গেলে আমি বললাম হচ্ছে বোর পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যাবে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে। তাহলে তোমার এখানে প্রশ্নের অপশনের মধ্যে ছিল ক নাম্বার অপশন, এ হাইড্রোজেন H+, B হিলিয়াম, C লিথিয়াম 2+, আর হচ্ছে কি D কার্বন প্লাস। তো এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমি তোমাদের শিখাইছিলাম, এটার ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা? 0টা ইলেকট্রন। এটার ক্ষেত্রে দেখো 2টা ইলেকট্রন, এটার ক্ষেত্রে 1টা ইলেকট্রন, এটার ক্ষেত্রে কয়টা? 3টা ইলেকট্রন না, আচ্ছা সরি 5টা ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বললাম কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করতে পারে। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট এটাই, তুমি জানো এটাই তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, বলাপান পারে না, অথচ তোমার লেভেলেরই পড়া। এরপর যেটা ক আছে, ক ফর কক্ষপথের আকৃতি। কক্ষপথের আকৃতি উনি বলছে কীরকম আকৃতি?
বৃত্তাকার হতে পারে, বৃত্তাকার, উপবৃত্তাকার, উপবৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে। উনি বলছে কি শুধুমাত্র বৃত্তাকার, বাট বাস্তবে কী হতে পারে, বৃত্তাকার উপবৃত্তাকারও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর আর একটা আছে, সেটা হচ্ছে কি যদিও এটা ম্যাগনেটিক প্রভাব, আচ্ছা যাই হোক এটা বাদ দিয়ে, ম দিয়ে যেটা আছে এটা বাদ দিয়ে, মানে কারণ ম দিয়ে যেটা আছে জিম্যান প্রভাব বলি আমরা, সেটা বাদ দিয়ে তুমি চাইলে মানে দেখতে পারো, বাট দেখে তোমাকে দেখাই দিতে পারি 1 মিনিটের বিষয়। আচ্ছা যাই হোক আমরা বলি, দেখো এই যে তোমার ইলেকট্রনটা কি করতেছে, মানে উপরের কক্ষপথে যখন যাতে সে এটা শক্তি শোষণ করতেছে, ঠিক সেম এটা যখন উপর থেকে নিচে যাবে সেটা শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণের সময় সেটা শক্তিটা তোমার আলো আকারে বের হয়ে যাবে বা তরঙ্গ আকারে বের হয়ে যাবে। বুঝতে পারছি? আমি আবার বলি, আমরা এখানে দেখি, ধরো এটা হচ্ছে নিচের কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কক্ষপথ, সেকেন্ড কক্ষপথ। ঠিক আছে, সেকেন্ড কক্ষপথ। এখন যখন কোনো ইলেকট্রন প্রথম নম্বর শক্তি স্তর থেকে সেটা দ্বিতীয় নম্বর শক্তি স্তরে যায়, সেটা শক্তি কিরণ করে শোষণ করে। বুঝছো? নিচ থেকে উপরে যেটা শক্তি শোষণ করবে, আবার যখন সেটা উপর থেকে নিচের কক্ষপথে চলে আসবে, তখন সেটা কি করবে, শক্তি বিকিরণ করবে, সেটা শক্তি বিকিরণ করবে। বোঝা গেছে? এই যে শক্তি বিকিরণ করতেছে, এখানে কয়টা রেখা, একটা রেখা। উনি বলতেছে কিরকম, এটা একটা রেখা। তাহলে বোর বলছে হচ্ছে কি, বর্ণালী হচ্ছে কি, বর্ণালী একটি রেখা। পরবর্তীতে দেখা যায় সে যে একটা রেখাটা বেড়েছে, সে একটি রেখা বাস্তবে অনেকগুলা রেখার সমষ্টি, অনেকগুলা রেখার সমষ্টি। বুঝছি? তাহলে অনেকগুলা রেখার সমষ্টি। এখন তুমি ধরো এটা হচ্ছে বেসিক্যালি একটা রেখা, অনেকগুলো রেখা একটার সাথে একটা লাগানো আছে, তো দূর থেকে দেখে মনে হবে বা খালি চোখে দেখে মনে হয় যে কি এটা এখানে একটা রেখা, কিন্তু হচ্ছে বাস্তবে এখানে অনেকগুলা রেখা। এখন তুমি এটাকে যখন কি করবে, একটা চুম্বক ক্ষেত্র, একটা নর্থ পোল ধরো, এটা একটা সাউথ পোল, চুম্বক ক্ষেত্রে নিয়ে গেলা, তখন দেখবে এই রেখাগুলো আরও ভাগ হয়ে গেছে, আরও দূরে দূরে চলে আসছে। ঠিক আছে? তাহলে এটা কী প্রভাব, চুম্বক ক্ষেত্রের প্রভাবে, জিম্যান প্রভাব। তাহলে কি হবে, আমরা বলবো কি, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সমূহ আরও সূক্ষ্মভাবে ভাগ হয়। এই প্রভাবটাকে বলা হয় কি, জিম্যান প্রভাব। ওটাকে বলা হয় কি, জিম্যান প্রভাব। ঠিক আছে? ঠিক সেম যদি এটাকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করো, তড়িৎ ক্ষেত্রে প্রভাবে বর্ণালীটা অনেকগুলো রেখার সমষ্টি ভাগ হয়ে যায়, সেটাকে বলা হয় কি আমরা স্টার্ক প্রভাব। তুমি মনে রাখবে এরকম, স্টার্কের সাথে রিলেটেড আছে স্পার্ক বা হচ্ছে তোমার শক। স্পার্ক এগুলো করে কোথায়, কারেন্টে স্পার্ক করে বলে না, তাহলে কারেন্টের সাথে রিলেটেড তড়িৎ ক্ষেত্র। আর ম্যাগনেটিকের সাথে রিলেটেড হচ্ছে জিম্যান প্রভাব। এগুলো না জানলেও তোমার চলে যাবে, তুমি জাস্ট এতটুকু পর্যন্ত জানবা। ঠিক আছে? যে বিজ্ঞানী বোর বলছে কি, একটি রেখা বের হবে, কিন্তু আসলে একটা রেখা বের হয় না, সে একটা রেখা অনেকগুলা রেখার সমষ্টি। যখন তুমি সেই অনেকগুলা রেখাকে মানে চুম্বক ক্ষেত্রে নিয়ে যাবা, তখন দেখবে একটা থেকে একটা দূরে চলে গেছে। ঠিক আছে? দূরে যখন চলে যায় সেটাকে বলে জিম্যান প্রভাব। যখন চুম্বক ক্ষেত্রের বাদ দিয়ে তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাবা, সেটাকে বলা কি স্পার্ক প্রভাব। বুঝাইতে পারছি? আই থিঙ্ক এতটুকুই। সবাই পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।